আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠাকুমার ঝুলে খুলবে আর মজার গল্প বলবে, নিজেকে ইদানিং ঠাকুমার মা মনে হয়, যে ঝুলে খুলবে আর গল্প বলবে। তবে সত্যি বলতে গল্প কিন্তু ঝুলি খুলে বলি না, কিছু গল্প বলি যা বাস্তবেও ঘটে, যেই ঘটনাগুলো চাইলেও ভোলা যায় না। বাস্তব ঘটনা অবলম্বনে লেখা আজকের এই সিরিজটির ঘটনা শুধু একজনের সাথে ঘটেনি, ঘটেছিল দুই বন্ধুর সাথে। তাই আমরা দুই বন্ধু মিলেই আমাদের এই লেখা সম্পূর্ণ করতে চাইলেও ব্যক্তিগত কারণে আমি নিজেই লিখব। আমার সাথে ঘটা ঘটনাগুলো আমি লিখব এবং ইফতির সাথে ঘটা ঘটনাগুলো ইফতির পক্ষ থেকে আমি লিখব। এভাবেই চলবে আমাদের সিরিজ। সম্মানিত বন্ধুরা, তো গল্পটি আমি শুরু করছি, যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আপনারা ধৈর্য সহকারে গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি গল্পটি আপনাদেরকে মনোরঞ্জন করতে পারবে। আমি শেখ সিয়াম তানভীর। প্যারানল ব্যাপারগুলোতে আমার বেশ আগ্রহ। শ্মশান ঘাট থেকে শুরু করে ভারতের মায়াংগ্রাম কিংবা কামরূপ কামাখ্যা কাশীঘাট কিংবা বাংলাদেশের কোনো পুরনো ভয়ানক বাড়ি, সবখানেই আমার এক প্রবল আগ্রহ কাজ করে এবং ছুটে যাই নিজেকে তাই রহস্যের এক অদ্ভুত প্রান্তে নিয়ে যাই জীবনের প্রতিটা ক্ষণে। তাই আপনাদের সাথেও নিজের সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এবার আসি ইফতির বর্ণনায়। ইফতির সাথে পরিচয় আমার ঢাকা কমার্স কলেজের কলেজ লাইফ থেকে। আমি খুব দুষ্টামি করতাম সে সময়। ক্লাসের সব স্যারের চোখে আসামি লিস্টে ছিলাম আমি। অন্যদিকে আমার সামনের বেঞ্চে একটা ভদ্র ছেলে চুপ করে বসে থাকতো। সেই থেকে আমাদের পরিচয়। প্রথমে বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। ধীরে ধীরে কলেজ পার হয়ে ভার্সিটিতে উঠি। অনেক বন্ধুই হারিয়ে যায়, কিন্তু ইফতির সাথে বন্ধুত্ব টিকে থাকে আজীবন। ইফতির সাথেও অনেক প্যারানল ঘটনা ঘটেছে, যা আপনারা অনেকেই ওর লেখা পড়ে জেনেছেন। তাই ওর সাথে আমার প্যারানল অ্যাডভেঞ্চার ভালোই জমে। ইফতির পরিবারের সদস্য হয়ে যায় আমি এক কথায়। আঙ্কেল আন্টি আমাকে নিজেদের ছেলের মতোই আদর করে। ইফতিদের গ্রামের বাড়ি ভোলার চর ফ্যাশনে। আমার কোনো গ্রাম বাড়ি নেই, তাই একবার কোরবানির ঈদে ওদের সাথে ঈদ করতে চলে যাই ওদের গ্রামে। সময়টা ছিল 2019 সাল। মূলত সেখান থেকেই শুরু হয় আমাদের আজকের ঘটনা। আমরা লঞ্চ ঘাটে নামলাম কুরবানির ঈদের ঠিক কিছুদিন আগে। এরপর বাড়ি ফিরে রেস্ট করলাম। গ্রামের সবার সাথে আমার পরিচয় ছিল না, একে একে সবার সাথে পরিচয় হলো। সবাই খুব আন্তরিক ছিল, খুব ভালো লাগলো সেখানে। এভাবেই পার হয়ে গেল 2 দিন। আমি তখন সবার সাথে মিশে গিয়েছি, সবার সাথে মজা করতাম। এমন একটা সময় ঈদের দিন ইফতির এক চাচার সাথে আমার পরিচয় হলো। প্রায় কয়েক বছর পর সেই গ্রামে এসেছে। নিখোঁজ ছিল, এতগুলো বছর তাকে খোঁজ খবর পাওয়া যায় নাই। তাকে দেখে সবাই হই হুল্লোড় বাঁধিয়ে দিল, দাদি তো কেঁদেই দিল। তবে সত্যি বলতে আমার কাছে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। তাকে দেখে কেমন যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল তার সামনে যাওয়া মাত্রই। আমি দুপুরে খাবারের পর ইফতিকে বললাম, দোস্ত, তোর কাছে কি কামাল কাকা কি কিছুটা ভয়ানক লাগছে না? উনি কি আগে থেকে এমন ছিল? ইফতি উত্তরে বলল যে ইফতিও আমার সাথে একমত এবং কামাল কাকা নাকি আগে এমন ছিল না, অনেক সহজ সরল ছিল, এবার পুরাই অন্যরকম হয়ে গেছে। তবে উনি আগে থেকে একটু পাগল টাইপের ছিল, এখন তো অনেক সুন্দর গুছিয়ে কথা বলছে, বেশ স্মার্টলি কথা বলছে। আমরা দুজন বললাম, যাই হোক, এত চিন্তা করে লাভ নাই, লোকটা আসছে এটাই অনেক বড় কথা। রাতের বেলা আন্টি বলল, আগামীকাল আমাদের কামাল কাকার শ্বশুরবাড়ি যাওয়া লাগবে, তাই তাড়াতাড়ি ঘুমাতে। শ্বশুরবাড়ি নাকি অনেক দূরে, ট্রলার দিয়ে যেতে হয়, আর আশপাশে খুব কম ঘরবাড়ি রয়েছে, জঙ্গল টাইপের এলাকা। আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করলো, কারণ আমি তো অপেক্ষায় থাকি এসবের। তবে আমরা জানতাম না সামনে আমাদের জন্য রিয়েল লাইফ হরর ঘটনা অপেক্ষা করছে, অর্থাৎ ভয়ানক ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। এবার ঘটনা রহস্যের মাঝে ডুববে। তো চলুন আমার বন্ধুর থেকে পরবর্তীটি জানা যাক।
আমি ইফতি। ইতিমধ্যেই আমার সম্পর্কে আপনারা জেনেছেন। আমাদের লেখক সিয়াম প্রথম পর্বে যেদিক থেকে শেষ করেছে আমি সেদিক থেকে শুরু করব। এবার আসুন আপনাদেরকে ঘটনায় নিয়ে যাই। আমার দাদির বাসায় একটা সমস্যা হচ্ছে, টয়লেটে যেতে হলে একটু হেঁটে দূরে যেতে হয়। আপনারা যারা গ্রামে খুব একটা যাতায়াত করেন তারা প্রত্যেকেরই হয়তো টয়লেট নিয়ে অভিযোগ আছে। যাই হোক, আমাদের গ্রামের টয়লেটটির চারপাশে গাছপালায় ভরা। কোনো কিছু না থাকলেও গাছপালা যখন বাতাসে নড়ে স্বাভাবিকভাবেই এক ধরনের ভয় কাজ করে। সিয়াম বলেছিল আপনাদের পরের দিন সকালে আমাদের কামাল কাকার শ্বশুরবাড়ি যেতে হবে, কিন্তু সেই রাতেই আমাদের সাথে আরও একটি ভৌতিক ঘটনা ঘটে। সেটা আগে বলে নেই। তো চলুন কি ঘটেছিল সেটা একটু জানা যাক। তখন রাত 2:30 থেকে 3টা বাজে, এমন সময় হবে তখন আমার প্রকৃতির ডাক অনুভব করি। তাই রাতের বেলা বাধ্য হয়ে টয়লেটে যেতে হবে, বের হলাম। আর তখনও আমার দাদার বাসায় কারেন্ট নেওয়া হয়নি, তাই হারিকেন ও কপি ব্যবহার করা হয়। আমি ভাবলাম একা যাব, এত রাতে এভাবে অনেকে অন্ধকার, তা হয়তো ঠিক হবে না। সিয়াম ঘুমে বিভোর, তাই ওর ঘুমটা নষ্ট করার ইচ্ছে জাগলো না। আমার এক কাজিন ছিল জিহাদ নামের, ওকে নিয়ে গেলাম। যদিও ছোট, তবে গ্রামের ছেলে, সাহস আছে অনেক, তেমন ভয় পায় না। তারপর টয়লেটে যাওয়ার পর থেকে কিছুটা দূর থেকে কেমন যেন একটা বিকট বিশ্রী গন্ধ আসে, যা আমি আগে কখনো পাইনি। আমার দাদার বাড়ি আসার পর তারপর আমি জিজ্ঞাসা করি, কিরে জিহাদ, কোনো গন্ধ পাস কিনা? জিহাদও সহমত পোষণ করলো। আমাদের সাথে হারিকেন ছিল, যার কারণে তেমন একটা ভয় কাজ করে না। তারপর কাজ শেষ, পিছন দিক দিয়ে বাসায় যাব, তখন পিছনে ফিরতেই দেখি কামাল কাকা। উনি সাথে সাথে হারিকেন নিভিয়ে দেয়। এতে করে আমি কিছুটা রেগে যাই আর বলি, তুমি হারিকেন নিভাইছো কেন? এই গ্রাম নাকি ভূতে ভরা, আর এর মধ্যে তুমি এসে মজা করতে? আগের থেকে চালাক হইয়া গেছো ঠিকই, কিন্তু পাগলামি চাই নাই। তখন কামাল কাকা বলে ওঠে, আমি থাকতে তোকে দুইজনের জিন ভূত এসব ধরবো কিভাবে? তোর কাকারে সব জিন ভয় পায়, এটা বলে হাসতে থাকে। আর ঠিক তখনই সিয়াম চলে আসে টয়লেটে যাবে, তাই তখন আমরা 4 জন একসাথে। সিয়াম তখন বলে, এরকম বিশ্রী গন্ধ আসে কোন দিক থেকে, দেখ তো দোষ, চল তো সবাই মিলে দেখি। কিন্তু জিহাদ তখন মানা করে যে, ভাইয়া এত রাতে এসব দিকে যাওয়া ঠিক না, এভাবেই হারিকেন নিভে গিয়েছে, তারপরেও অন্ধকার, এখন আর যাওয়া ঠিক হবে না। তারপর কামাল কাকা বলে, তোরা যা শুয়ে পড়, আমি আসছি। ঘরে যাওয়ার পর সিয়াম আমাকে বলে, তোর এই কাকার সাথে থাকলে আমার শরীরে কেমন যেন কাটা দিয়ে ওঠে। আমি বলি, ঘুমিয়ে পড়, সকালে আবার যাব সবাই মিলে। দূর আছে জায়গাটা, যদিও আমি রাতে খুবই খারাপ একটা স্বপ্ন দেখি। সকাল হয়ে যায়, তারপর আমরা সবাই রওনা দেই সকালের নাস্তা করে। অনেকজন মিলেই একসাথে রওনা দেই। গাড়ি দিয়ে প্রথমে যাওয়ার পর আবার ছোট স্টিমারের মতো আছে, সেটাতে উঠতে হবে। সেই স্টিমার শুধু একবারই যায় সেখানে, দুপুর 12টায় ছাড়ে। আমরা যেদিকে যাব সেই জায়গার নাম চর কুকরিমুকরি। জায়গাটার নামটা অদ্ভুত, তাই না? চর কুকরিমুকরি। যাই হোক, চর কুকরিমুকরি খুবই সুন্দর জায়গা। আমরা যখন স্টিমার দিয়ে যাচ্ছিলাম খুবই সৌন্দর্য উপভোগ করছিলাম, অনেকটাই সুন্দরবনের মতো। মানে সুন্দরবন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বন, সুন্দরবন, ঠিক সুন্দরবনের মতোই। তারপর পৌঁছানোর পরেই আমরা হাঁটতে থাকি, এক বাড়ি থেকে আরেক বাড়ি অনেক দূরে। এর মধ্যে বাবা তখন বলে ওঠে, এদিকে যদি আমাদেরকে কেউ মেরেও রেখে দেয় কখনো খোঁজ পাওয়া যাবে না। কিছুই নেই, কোনো দোকানপাট দেখছিলাম না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লোকের সাথে কথা হয়। উনি বলল, এই জায়গায় শুধু ডাকাতরা থাকতো, এখনও তারাই আছে, কিন্তু সময়ের সাথে সাথে নিজেদেরকে বদলে নিয়েছে। আমি এক অন্যরকম মনে মনে ভয় পেয়ে যাই। বাবা বলে, কামাল, তুই আর বিয়ে করার জায়গা পাইলি না, এদিকেই এসে বিয়ে করতে হলো। তখন সিয়াম বলে, ভালো জায়গায় বিয়ে করছে, তা না হলে আমরা এই সুন্দর জায়গাটা কিভাবে দেখতাম?
আমরা কামাল কাকার শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম। তারপর আমাদের সবাইকে পানি ও পিঠা দেওয়া হলো। পানি খুবই লবণাক্ত। আমার আম্মু হঠাৎ সিয়াম ও আমাকে বলল, কামালের দাদি শাশুড়ি কিন্তু তেমন ভালো না, কালো জাদু এসব করে, তোরা দুজন দূরে থাকিস। আম্মু আরও বলে, চেহারা দেখাস না, কেমন কেমন যেন লাগে এসব করতে করতে চেহারা নষ্ট হয়ে গিয়েছে। আমি ও সিয়াম তেমন কিছু বললাম না। তারপর দুই বন্ধু একসাথে ঘুরতে বের হলাম। এভাবেই একটু গ্রাম ঘুরে দেখার জন্য আমরা দুজন বেরিয়ে পড়লাম। সিয়াম বলে, চল বাড়ির পিছের দিকটা যাই। আন্টি যেহেতু বলেছে, আমাদের এই কথা দেখি কোথাও কিছু পাই কিনা প্রমাণ কালো জাদু এসবের। দুই বন্ধু একসাথে ঘুরতে থাকি। খুবই ভালো লাগছিল, তার কারণ খুবই সুন্দর একটা জায়গায়। তারপর হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের মতো সেদিকে যাই। তারপর খুবই অবাক হয়েছিলাম, দুজন একটা চক্রের মতো দাগ দেওয়া আর সেটার উপর একটা কাপড়ের মতো পুতুল বানিয়ে রাখা এবং একটা কবুতর মরা, কিন্তু মাথা নেই, আর একটা মাথা আর খুলি। এসব দেখে আমরা দুজনই ভয় পেয়ে যাই। পিছন ফিরতেই আবারও দেখি কামাল কাকা। হঠাৎ করে কামাল কাকাকে দেখে আমরা চমকে গেলাম। তিনি আমাদেরকে বললেন, তোরা এখানে কি করস? ঘুরতেছিস মানে এটা কি ঘোরার জায়গা? তখন আমরা বললাম, ঘুরতে আসছি, ঘুরবো না? কামাল কাকা আমাদের ধমক দিয়ে বলে, তোরা ঘুরতে পারবি না, যেখানে ইচ্ছে সেখানে ঘোরা সম্ভব না। আমার শ্বশুরবাড়ি, আমার ইচ্ছেতেই হইবে, তোরা এখন এখান থেকে যা। আমরা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। মেজাজটা খুব খিটখিট করছে কামাল কাকার জন্য, কিন্তু লোকটা একটু পাগল টাইপের, তাই কথা না বাড়ানোই ভালো। আমরা হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসলাম। অনেক দিন পর গুই সাপের দেখা পেলাম। দেখতে বেশ সুন্দর লাগছিল। সিয়াম কাছে গিয়ে একটা ছবি তুলল। যেতে যেতে অনেক কাছে চলে গেল। আমি যদিও মানা করছিলাম, গুই সাপটি দৌড় দিলে একটা জঙ্গলের মধ্যে গিয়ে হারিয়ে যায়। সিয়াম আমাকে বলল, সুন্দরবনের বাসিন্দারা একটা রুলস ফলো করে, তাদের সামনে যদি বাঘ চলে আসে তাহলে বাঘের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়, তাহলে আক্রমণটা কম করবে। এইসব জ্ঞান দিচ্ছিল। আমরা জঙ্গলের মাঝে চলে এলাম। সবুজ গাছপালা আর নিচে নরম সবুজ ঘাস। বৃষ্টির পানিতে ভিজে আছে, পাশ দিয়ে জোয়ার ভাটার পানি। অদ্ভুত সুন্দর লাগছিল এসব প্রকৃতি দেখতে। আসলে প্রকৃতি অনেক সুন্দর। আমরা প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম, তবে বেশিক্ষণ থাকা যাবে না, বাসায় ফিরতে হবে। যে বিকেল হয়ে গিয়েছে, যে কোনো সময় অন্ধকার আসবে, তখন ফিরে যাওয়া মুশকিল হবে। তাই ফিরে গেলাম বাসায়। সন্ধ্যা ঘনিয়ে এলো। রাতে খাবার শেষ। খাবারটা বেশ সুস্বাদু ছিল, মাছগুলো বেশ মজাই হলো। আমরা পেট ভরে খেয়ে শুয়ে পড়লাম। সবাই আগে আগে ঘুমিয়ে পড়ল, কারণ এখানে রাত জেগে কোনো লাভ নেই। একে তো বিদ্যুৎ সংযোগ নেই, তার মধ্যে রাত 7টায় ঘুটঘুটে অন্ধকার, মোবাইলে নেটওয়ার্কও নেই, তাই রাত জেগে কোনো লাভ হবে না। সিয়াম আমাকে জিজ্ঞেস করলো রাতের বেলা ওর সাথে যাব কি না। আমি বললাম, না, এই রাতের অন্ধকারে যাব না। একে তো কালো জাদুর সরঞ্জাম পেয়েছি, তার মধ্যে বাইরে ঘুটঘুটে অন্ধকার, সাপ বিচ্ছুর ভয়ে উপেক্ষা করা যাবে না। সেই সাথে ডাকাত থাকারও সম্ভাবনা ক্ষীণ নয়, তাই আমার কাছে যাওয়াটা ঠিক মনে হলো না। সিয়াম আমাকে বলল, একটা জিনিস বুঝলি ইফতি, এই জঙ্গলের মধ্যে কালো জাদুর উপস্থিতি। আবার আন্টি বলল, কামাল কাকার দাদি শাশুড়ি কালো জাদু করে, তার মানে এখানে কিছু একটা রহস্য আছে। আর সবচাইতে বড় ব্যাপার, সেদিন রাতে সেই গন্ধ পাচ্ছিলাম, যে গন্ধটা আমি আজকে ওই জায়গাতেও পেয়েছি। আমি আজকে রাতে আবার যাব ওই জায়গাতে, দেখতে হবে ওইখানে কি ছিল বা কি আছে। আমি সিয়ামকে মানা করিনি, আর মানা করেও লাভ হবে না, কারণ ও মানা করলে কোনো কথাই শোনে না। চারদিক থেকে পেঁচা, শিয়াল আর জোনাকি শব্দ আসছিল। একটা গভীর ঘুম দিলাম। রাতে টয়লেটে যাওয়ার জন্য উঠলাম। উঠে দেখি সিয়াম নাই। টয়লেটে যাওয়ার পথে দেখলাম কামাল কাকাও নাই। মেজাজটা বিগড়ে গেল। কামাল কাকা যাবে জানলে তো আমিও যেতাম, একবার ডাক দিলেই হতো। তবে মনে মনে ভয় লাগছিল। নিজের অজান্তেই বললাম,
সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস নয়। কে জানে কি হচ্ছে সিয়ামের সাথে। এই রাতের অন্ধকারে ভয়ও লাগছে, কারণ কামাল কাকা তো পাগল। সে থাকা আর না থাকা একই কথা। সিয়ামের থেকে জানবো পরের ঘটনাটা। তো চলুন সিয়ামের লেখাটা পড়ে শোনানো যাক। রাত তখন 2:40। মোবাইলে নেটওয়ার্ক না থাকাতে ঘুমিয়ে গিয়েছিলাম। এশার নামাজের পর নেট চালানোর কোনো উপায় নেই, তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার, জেগে থেকে লাভ নেই। কিন্তু বের হব সেটা আগে থেকেই প্ল্যান করা ছিল, তাই রাত 3টায় বের হলাম। বের হওয়ার সময় কাঠের গেট খুলে বের হলাম। বাইরে থেকে টান দিয়ে হাতের মোবাইলেও চার্জ নেই, তাই বাসায় রেখেই গেলাম। তবে একটা ছোট টর্চ নিয়ে নিলাম সাথে। বের হয়ে দেখি চারপাশ ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোতে কিছুটা দেখা যাচ্ছিল, বড় বড় গাছপালা, আর চারিদিকে শুধু ধোঁয়াশার মতো। চর এলাকা যেহেতু রাতের সময়, তাই জোয়ার চলছিল, পানি বেড়ে গিয়েছিল, তাই অনেক জায়গায় পানির জন্য যাওয়া সম্ভব হচ্ছিল না। এছাড়াও আমি সব জায়গায় চিনি না, তবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে দুপুরে সেই জায়গাটাতে যাওয়া যেখানে কালো জাদুর সরঞ্জাম পেয়েছিলাম। তাই হাঁটা শুরু করলাম ওই জায়গাতে যাওয়ার জন্যে। রাতের অন্ধকারে শিয়াল ডাকছে, আমি হেঁটে হেঁটে গেলাম সেখানে। গুইসাপের আস্তানায় পা দেওয়ার সম্ভাবনাও ক্ষীণ নয়, তাই সাবধানেই চলতে হলো। তবে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কি হবে, কে সেখানে গেলে। মৃত্যুকে ভয় পায় না কখনোই, তাই মৃত্যু পাশ দিয়ে এসেও চলে যায়। যারা বাঁচতে চায় তারাই মরে যায়, যারা বাঁচতে চায় না, জীবন যুদ্ধে লড়াই করতে চায়, তারাই টিকে থাকে। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম সেই জায়গাতে যেখানে পেয়েছিলাম কালো জাদুর জিনিসপত্র। আজ এখানে কিছুই নেই, পুরো জায়গাটাই খালি। তবে একটা বাজে গন্ধ রয়ে গেছে, যে গন্ধটা আমি সেই দিন ইফতির দাদির বাড়িতে পেয়েছিলাম। আমি এই গন্ধের সাথে পূর্বে পরিচিত। গন্ধটা মানুষ মরা গন্ধ, এতটাই বাজে গন্ধ যা দম বন্ধ হয়ে আসে। আমি এবারও নাক চেপে ধরলাম, গন্ধের উৎস খুঁজে বের করার চেষ্টা করলাম, পেলাম না কোথাও। এর মাঝে কোনো মানুষ নেই, শুধু জঙ্গল, গাছপালা, কিছু বন্যপ্রাণী রয়েছে। লেখক কথন আপনারা যারা অনেক বেশি আগ্রহী জায়গাটা দেখার ব্যাপারে, তারা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারবেন। কিছু ছবিও দেওয়া আছে সেখানের। জায়গাটার নাম চর কুকরিমুকরি, চর ফ্যাশনের সামনেই। আমি ব্যাক করা শুরু করলাম। আমি কালাম কাকার শ্বশুরবাড়ি ঢুকবো, এর মধ্যেই একটা চমক পেলাম। একটা পুরনো বাড়ি যেটা সকাল থেকে নজরে পড়েনি, অনেক বেশি পুরাতন। আমার মনে হলো এই জঙ্গলের মাঝে এত পুরাতন বাড়ি আছে, তাও আবার জনশূন্য। আমি সেই বাড়িটা দেখতে গেলাম। ইন্টারেস্টিং ছিল, তাই আমি সেখানে যাওয়ার আগ্রহটাও বেশি দেখালাম। আগামীকাল ইফতিকে নিয়ে আসা যাবে, আজকে একা এর ভেতরটা দেখে নিই। আমি হাতের টর্চটা জ্বালিয়ে এগিয়ে গেলাম। আমি একটা জিনিস প্রথমে নোটিস করলাম, সব কিছু ধুলো মাখা থাকলেও দরজাটা পরিষ্কার এবং হাতের ছাপ আছে, যা দেখে নিশ্চিত হয়ে গেলাম কেউ না কেউ এই বাড়িতে যাতায়াত করে। বাড়িটা জনশূন্য হওয়ার সম্ভাবনা নেই, তাই এত রাতে কেউ ভেতরে থাকলে ডিস্টার্ব হবে। তারপরেও নিজের কৌতূহল সামনে রাখতে ব্যর্থ হলাম। টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। গেটের সামনে চলে এলাম। ভেতরে যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকাল 8টায় ঘুম থেকে উঠলাম, সবাই নাস্তা করে নিলাম। ইফতি জিজ্ঞেস করলো কাল রাতে কোথায় গেছিলাম আর ঘুরতে তাকে নিয়ে যায়নি কেন। আমি বললাম আমি ঘুরতে গেছিলাম, তোকে তো বলেইছিলাম। ইফতি আমাকে বলে কামাল কাকা সাথে যাবে জানলে তো আমিও যেতাম, আমি তো ভেবেছি তুই একা যাবি। আমি বললাম তাই নাকি, তুই যাবি জানলে তো তোকে ডাক দিতাম। তা কি কি দেখলি রাতে? আমি দুশ্চিন্তা করছিলাম, পরে অনেক ঘুম আসছিল, ঘুমিয়ে গেলাম। রাতে কামাল কাকা নেই দেখে দুশ্চিন্তা মুক্ত হয়েছি কিছুটা।
হ্যাঁ, কামাল কাকা থাকতে ভালোই হয়েছে। এর মধ্যে খবর আমাদের যাওয়ার সময় চলে এসেছে, আমাদেরকে ফিরতে হবে। কামাল কাকার স্ত্রীও বাড়ি ফিরবে, ওনার একটা ছোট ছেলে আছে। পুরো পরিবারই এক কথায় চরকুকরিমুকরি থেকে ফেরার সময় এসে গেল। 11টায় আমাদের সবার বের হতে হবে। সেই অনুযায়ী আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করে আসলাম, সেই কাজটা পরে বলা যাবে। 11টায় চলে গেলাম ফেরার উদ্দেশ্যে। ট্রলারে উঠে গেলাম। কামাল কাকার পরিবারের সদস্যরা সকলেই খুব খুশি। এত বছর পর একসাথে আমরা কাছে ভালোই লাগছিল। তাদের ভালোবাসা দেখে আমিও মুগ্ধ। আর পূর্ণিমার রাত, ট্রলারের শব্দে প্রচণ্ড মাথা ব্যথা করছে। রাতে ঠিকমতো ঘুমানো হয়নি, তাই মেজাজ খিটখিট করছে। এর মধ্যে কামাল কাকার উল্টাপাল্টা কথা শুনলে মারামারি লেগে যাবে আমার সাথে, তাই মাথা ঠান্ডা রেখে চুপ করে প্রকৃতি উপভোগ করছিলাম। ধীরে ধীরে বিকাল ঘনিয়ে বিকেল চলে এলো। ছোটবেলায় প্রতি বছর একবার বাবার সাথে পিকনিকে যেতাম। সারাদিন ট্রলার দিয়ে ঘুরতাম, বেড়িবাঁধ দিয়ে উঠতাম, তারপর সাভার টাভারে ঘুরে সন্ধ্যায় আবার বাসায় ফিরতাম। অতীত আসলে অনেকটা সুন্দর। যখনই মনে পড়ে তখনই আনন্দ বা বেদনা দিয়ে যায়। হঠাৎ সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। গোধূলির আকাশটা এক অমায়িক রূপ নেয়। ছাদের উপরে বসে গোধূলির সময় চা খাওয়ার মজাই আলাদা। আজও ভিন্ন এক মজা পাচ্ছি। সন্ধ্যা হয়ে এলো, এরপর রাত। আমরাও পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। রাতের বেলায় বাসায় পৌঁছালাম। আমি আজ রাতের জন্য বেশ কিছুটা প্ল্যান এঁটে রেখেছিলাম। সেই প্ল্যান কাজে লাগানোর সময় আসছে। প্রচণ্ড উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি আমি অনাগত ভবিষ্যতের। আশা করি প্ল্যান অনুযায়ী সব কিছু হবে। রাত 3টা বাজে আমি বাসা থেকে বের হলাম। ইফতি গভীর ঘুমে আচ্ছন্ন। কামাল কাকা ঘরে নেই, তার স্ত্রীও নেই ঘরে। আমি টয়লেটের পেছনের ঝোপঝাড়ের দিকে গেলাম। গন্ধ অনুসরণ করতে করতে দেখলাম সেখানে এক অদ্ভুত মন্ত্র পড়া হচ্ছে। কোরআনের আয়াতকে উল্টো করে পড়া হচ্ছে। বিড়বিড় সে শব্দের দিকে এগিয়ে গেলাম। আমি জানি এরকম একটা কিছু ঘটবে, তবে রহস্যের গভীরে যাওয়ার জন্যে আমার এখানে আসা। সেই বিকট গন্ধ আজকেও আসছে। আমি দেখতে পেলাম কামাল কাকার স্ত্রী সেখানে মন্ত্র পড়ছে, চুলগুলো ছেড়ে রেখেছে, আর সেই সঙ্গে এক অদ্ভুত রকমের নৃত্য করছে। মুখে বলছে, দূর হোক সকল অমঙ্গল, শয়তানের হাতে আমার জীবন, ও শয়তান আমার একান্ত সাহারা। আরও কিছু কথা যা আমি লিখতে চাচ্ছি না, ব্ল্যাক ম্যাজিকের মন্ত্র হওয়ার কারণে। আমি দূর থেকে দাঁড়িয়ে নৃত্য দেখছিলাম। সে ধীরে ধীরে নিজের সব কিছু করছিল, আমি দূর থেকে সেটা দেখছিলাম। কী সব করছিল যা মুখেও আনা একটু দুষ্কর। জায়গাটা এমন এক জায়গা, সেখানে বসতি নেই বললেই চলে। এখানে কেউ আসার সম্ভাবনা খুবই কম। তার নগ্নতা দেখে আমি কিছুটা বিচলিত হলাম, আবার আগ্রহও লাগছিল আসলে কি হচ্ছে সেটা জানার জন্য। এই ধরনের কালো জাদুর নৃত্য খুব কম দেখেছি, তাই কৌতূহলও দমন করতে পারছিলাম না। সে যেখানে দাঁড়িয়েছিল তার নিচে শয়তানের স্বস্তিকা চিহ্ন আঁকা ছিল। আমি দেখলাম তার সামনে এক অদ্ভুত অবয়ব চলে এসেছে। একটা মাথার খুলিও রাখা ছিল সেখানে। সেই খুলি হাতে নিয়ে নগ্ন অবস্থায় এক অবয়বের সামনে নৃত্য করে যাচ্ছে। আমি এগুলো দেখে পুরোপুরি বুঝে গেলাম শয়তানের পূজা হচ্ছে। আমি পেছনে ফিরতেই দেখি কামাল কাকা। কামাল কাকা হেসে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা দৌড় দিলাম সজোরে, কারণ আজকে এখানে সাহস দেখানোর কোনো মানে নেই। আমি এক দৌড়ে চলে গেলাম বাসায় গেটের সামনে যেতে যেতে মাটিতে পড়ে গেলাম। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। সে সময় যান বাঁচানো ফরজ। এই নীতিতে চলে এসেছি, কারণ বাঁচতে হবে আমাকে। আমি চুপ করে ঘরে ঢুকে শুয়ে পড়লাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমি আর কথা বলতে পারছিলাম না। মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছে না। বোবার মতো করছি।
আর অনেক জ্বর জ্বর লাগছিল। আমি বুঝলাম কালো জাদুর প্রভাব, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। ইফতিকে লিখে বোঝালাম কিছুটা। ইফতি আমাকে সাহায্য করলো। আমি ইফতিকে লিখে লিখে মোটামুটি সব কিছু ক্লিয়ার করে দিলাম। ওকে বুঝিয়ে দিলাম সকল রহস্য। আমি কিছু রুকাইয়াহ করলাম। আশা করি জাদুর আসর কমে যাবে। দুপুরে পুকুর ঘাটে গোসল করার পর মোটামুটি ফ্রেশ লাগলো। গলা স্বরও ফিরে পেলাম। আমরা দুই বন্ধু দুপুরে মসজিদের এক ইমাম সাহেবের সাথে কথা বললাম। আমি প্রতিদিন নামাজ পড়তে যেতাম, তখন থেকে তার সাথে আমার পরিচয় ছিল। যেহেতু গ্রামের বাইরে লোক, তাই আমার পরিচয় চেয়েছিল। আমি তাকে আমার পরিচয় দিয়েছিলাম। আমাকে ইমাম সাহেব অনেক আদর করত মেহমান হিসেবে। আমি তাকে খুলে বললাম, তিনি আমাদেরকে সাহায্য করলো। তিনি বলল তার পরিচিত আরও একজন বড় হুজুর আছে, দুজন মিলে একসাথে কাজ করবে, কারণ ব্যাপারটা বেশ জটিল। আমারও সহমত পোষণ করলাম। দুপুরে আমি ঘরে ঢুকলাম। কামাল কাকা পুকুরে গোসল করছিল। ঘাটে উঠতেই পেছন থেকে জমজমের পানি ছিটিয়ে দিতে বলছিল আমাকে কামাল কাকার উপর। দুপুরে আমি ঘরে ঢুকবো, কামাল কাকা পুকুরে গোসল করছিল। ঘাটে উঠতেই পেছন থেকে জমজমের পানি ছিটিয়ে দিতে বলছিল আমাকে কামাল কাকার উপর। সেই পানিতে আবার দোয়া পড়া ছিল। আমি যেই কামাল কাকার উপর জমজমের পানি ছিটিয়ে দিই, কামাল কাকা সাথে সাথে একটা কাক হয়ে যায়। হুজুরেরা প্রস্তুত ছিল এসবের জন্যে। তারা সাথে সাথে একটা বোতলে ভরে কাকটাকে বেঁধে রাখলো। চোখের সামনে এসব বাধা দেখছিলাম, কেমন যেন অবাক লাগছিল, মজাও পাচ্ছিলাম বেশ। ইমাম সাহেব সেই বোতল নিয়ে চলে গেল। আমরাও গেলাম তার পিছন পিছন মসজিদে। ইমাম সাহেব বলল এই বোতল সাগরের পানিতে ফেলে দিতে, যাতে আর ফিরে আসতে না পারে। আমরা দুশ্চিন্তামুক্ত হলাম। কাউকে কিছু বলিনি। আমরা জানি কত বড় বিপদ মুক্ত হয়েছি আমরা। ইমাম সাহেবকে অনেক শুকরিয়া দিলাম। ইমাম সাহেব আমাদের সাবধানে থাকতে বলল। বিকেলে বাসায় পৌঁছালাম। কামাল কাকার স্ত্রী একেবারেই নর্মাল ছিল, আমাদের সাথে তেমন কিছু ব্যবহার করেনি। তাকে দেখলে কেউ বিশ্বাস করবে না যে এই মহিলা জাদু করতে পারে। আমরা অপেক্ষায় রইলাম রাতে তাকে হাতে নাতে ধরার জন্য। আমরা জানতাম আজ রাতেও সে কালো জাদু করবে। কামাল কাকা তার সাথেই ছিল। কামাল কাকার সাথে আমরা দুই বন্ধু অনেকক্ষণ গল্প করলাম। তিনি আমাদের সাথেই রইল। তিনিও অপেক্ষায় আছে তার স্ত্রী কি করে সেটা দেখার জন্য। আমি আঙ্কেল আন্টিকে সব কিছুই বললাম যে কামাল কাকার স্ত্রী যে এত বড় গুটিবাজ, তারা বিশ্বাস করতে বাধ্য হলো। আগামীকাল রাতেই সব কিছুর শেষ হতে যাচ্ছে। এই নাটকের একটা স্থায়ী সমাধান মিলবে, তাই সবাই মিলে অপেক্ষায় রইলাম আগামীকাল রাতের। রাত ৩টা বাজে। সবাইকে নিয়ে পৌঁছালাম সেই জায়গায় যেখানে কালো জাদু হয়, এবং আমাদের প্ল্যান অনুযায়ী সেখানে কামাল কাকার স্ত্রী আগে থেকেই ছিল। কামাল কাকাও পাশে দাঁড়িয়েছিল, তবে এই কামাল কাকা সেই কাকা নয়। কামাল কাকাকে আমি আগেই পেয়েছিলাম। সেদিন রাতে যখন আমি অন্ধকারে একটা বাড়িতে যাই, তখনই কামাল কাকাকে দেখতে পেয়েছিলাম। আমি তাকে আমার পরিচয় দিই। তিনি আমাকে চিনত না, কারণ তার সাথে আমার কোনো পরিচয় হয়নি আগে। আমি তাকে বলি আমি ইফতির বন্ধু, আমি ইফতির কাছ থেকে এখানে এসেছি। তখন সে এক প্রকার কান্না করে দেয় আর বলে তাকে মুক্ত করতে এই বন্দি দশা থেকে। আমি তাকে বুঝিয়ে বলি মাথা ঠান্ডা রাখতে, কারণ আমি একা বুঝে যাই যে যদি কামাল কাকা এখানে থাকে তাহলে আমাদের মাঝে যে কামাল কাকা আছে সে কখনো মানুষ নয়। আর মাথায় এটাও ছিল যে সে রাতে আমরা কালো জাদুর জিনিসও পেয়েছি, তাই বুঝতে দেরি হয় না যে আমাদের মাঝে শয়তান আছে কামাল কাকা রূপ নিয়ে। আমি কামাল কাকাকে বলেছিলাম আমি দুপুরে যাওয়ার সময় তাকে এখান থেকে বের করে যাব, এবং আমি আমার কথা অনুযায়ী তাকে বের করে দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমি কাউকে কিছুই বুঝতে দেইনি। যখন বুঝতে পারলাম
কামাল কাকার স্ত্রী কালো জাদু করে তখন কামাল কাকা রূপী জিনকে আটকানো একটা প্ল্যান করেছিলাম। ইফতির সাথেই মিলে করেছিলাম। সেই প্ল্যান অনুযায়ী কামাল কাকার রূপধারী জিনকে আটকে ফেলি আমরা। তারপর এবার সবার সামনে তার স্ত্রীর রূপ দেখানো বাকি। ওইদিকে আসল কামাল কাকার স্ত্রী বুঝতে দেয়নি যে সে মানুষ। রাতে যখন কালো জাদু করছিল তখন আমরা তাকে ধরে ফেলি সবাই মিলে। গ্রামের মানুষ তাকে মেরে ফেলতে চায় সব কিছু শোনার পর, কিন্তু আমরা অনেক কষ্টে তাকে সেভ করি। তারপর কামাল কাকার সাথে তার তালাক হয়ে যায়। কামাল কাকাকে অনেক দিন আটকে রেখেছিল, ঠিকমতো খাবার দিত না, অনেক নির্যাতন করেছিল। কামাল কাকা ছেলের দিক তাকিয়ে সব মাফ করে দেয়। তার স্ত্রীর শ্বশুর শাশুড়ির সাথে দণ্ডের জন্য চেয়েছিল এই কালো জাদু। কালো জাদু করে জিনের সাহায্যে ইফতির দাদা দাদির ক্ষতি করতে, তাই জাদু করে জিনকে কামাল কাকা রূপে পাঠিয়েছিল। শেষ পর্যন্ত তার প্ল্যান বিফলে যায় আর আমরা বিজয়ী হই। এরপর ফিরে আসি ঢাকায়। পরিবারের কাউকে কখনো বলিনি এই ভয়ে যদি এরপর দূরের ট্রিপে বাধা হয়। তবে আজ এই লেখার মাধ্যমে তারাও জেনে যাবে বাস্তব ঘটনা অবলম্বনে লেখা একটি ঘটনা। শুধু বাধ্য হয়ে নাম পরিবর্তন করেছি। এছাড়াও কামাল কাকার ছবিগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে এই সিরিজটি। কমেন্ট বক্সে নিজেদের মতামত দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।